ভার্সিটির ক্লাস শেষে ইনান আর তার ক্লাসমেট পাশের ক্যাফেতে গিয়েছিল ঠান্ডা কিছু কেনার জন্য। আকাশে মেঘ ধরলেও আবহাওয়া গরম। তার উপর ইনান জিওফিলের জোড়াজুড়িতে ফুল স্লিভ আর ফুল নেকের জামা পরেছে, পায়ে শু। গরমের থেকে বাঁচতে ঠান্ডা কিছু কেনার আশায় ক্যাফেতে গিয়েছে। গল্প করতে করতে বের হতেই ইনানের সামনে জিওফিল আচম্বিতে এসে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ সামনে আসায় ইনান ভয় পেয়ে যায়। ভূতের মতো এইভাবে সামনে আসেন কেন? ইনান বুকে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল। কাজ শেষ? জিওফিলের গম্ভীর গলা। হুম। ইনানের ক্লাসমেটের হাত ইনানের এক হাতের মধ্যে ছিল। তার দুইজন হাত জড়াজড়ি করে ধরে ঘনিষ্ঠভাবে হাঁটছিল। মেয়েরা একসাথে হাঁটলে যা হয় আর কি। ইনান তার ফ্রেন্ড সামনে আর পিছনে জিওফিল। আচানক পেছন থেকে জোর ধাক্কায় ইনানের হাতের মধ্যে থাকা তার ফ্রেন্ডের হাত ছিটকে যায় আর সে পড়ে যায় রাস্তায়। ঘটনার আকস্মিকতায় ইনান প্রায় চিৎকার দিয়ে ওঠে, কেননা এখনই রাস্তার কাছ ঘেঁষে গাড়ি গিয়েছে। ভাগ্য ভালো গাড়িটা হঠাৎ মোড় নিয়েছে, নয়তো ইনানের ফ্রেন্ডের দেহ থাকতো এই পাশে আর কাটা মাথা থাকতো রাস্তার অপর পাশে। ইনান তড়িৎ গতিতে তার ফ্রেন্ডকে তুলে ওঠায়। মেয়েটার ডান হাত রাস্তার সাথে ঘেঁষে ছিলে গেছে, কপালে চোট পেয়েছে। জিওফিল তাদের পাশে দাঁড়িয়ে বলে, সরি, পেছন থেকে মানুষের ধাক্কা থেকে ব্যালেন্স হারিয়ে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছে। ঠিক আছেন আপনি? ইনান জেহফিলকে বড়সড় ধমক দিতে গিয়েও থেমে গেল। দেখছে মেয়েটা আহত আর সে কিনা বলে ঠিক আছেন আপনি। ইনান বোতল বের করে তার ফ্রেন্ডের ক্ষত স্থানে পানি ঢালতে লাগলো আর জেহফিলকে ইশারা করলো গাড়ি নিয়ে আসতে। ইনানের মেজাজ চটে গেল জেহফিলের কোনো নড়চড় না দেখে। কেমন নিষ্পাপ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আজই পৃথিবীতে এসেছে, কিচ্ছু জানে না। জেফিল গাড়ি নিয়ে আসুন, হারি আপ। এবার যেন ইনানের কথায় জেহফিলের টনক নড়ল। গাড়ি আনার বদলে গাড়ি থেকে 8 বক্স নিয়ে আসলো। ইনান যেন পাগল হয়ে গেল রাগে। কিন্তু এখন প্রথম কাজ হলো মেয়েটাকে প্রাথমিক চিকিৎসা দেয়া। তাই জেহফিলের হাত থেকে ছোমড়ে বক্স নিয়ে দোকানের বেঞ্চিতে বসিয়ে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। যদিও দুর্ঘটনা গুরুতর না, তাও ইনানের বারবার মনে হতে লাগলো ওকে হসপিটালে নিয়ে যেতে। তার কিছুক্ষণ বাদে জেহফিলের আরেক অমানবিক রূপের সাথে পরিচিত হলো ইনান। জেহফিল তাকে তাড়া দিচ্ছে গাড়িতে উঠতে। ইনান ভেবেছিল হসপিটালে নিয়ে যাবে, তাই ফ্রেন্ডকে নিয়ে দ্রুত উঠে পড়ে। জেহফিল সেই মুহূর্তে কিছু না বললেও বড় রাস্তায় উঠে ইনানের ফ্রেন্ডকে নেমে যেতে বলে, কারণ সে হসপিটালে না একাডেমিতে যাবে। জেহফিলের এমন নির্দয় কাণ্ডে ইনানের লজ্জায় মাথা কাটা গেল। জেহফিলকে ইশারা ইঙ্গিতে বলল হসপিটালে নয়তো তার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু জেহফিল যেন ইনানের ইশারা বুঝেইনি, এমনভাবে গাড়ি থামিয়ে মেয়েটার নামার অপেক্ষা করছে। মেয়েটার বিব্রত বোধ বুঝতে পেরে ইনান শেষমেশ না পেরে বলেই ফেলল, 7 নং রোডে চলুন, ওর বাসা ওখানেই। ইনানকে আবার লজ্জায় আর অস্বস্তির সাগরে ডুবিয়ে জেহফিল সরাসরি বলল, দেরি হয়ে যাবে ওখানে গেলে। তোর ফ্রেন্ডকে বলো এখান থেকে গাড়ি নিয়ে যেতে। ইনান অস্বস্তিতে গাঁট হয়ে বসে রইল। অসহায় চোখে মেয়েটির দিকে তাকালো। বান্ধবীর চোখে অপ্রত্যাশিত অপমানে ছোট হয়ে যাওয়ার ভার সইতে পারছে না ইনান। তার ফ্রেন্ডের চোখের তারায় অপমানের ছায়া ইনানের নজর এড়ালো না। হয়তো এই ধরনের নিষ্ঠুর আচরণের মুখোমুখি এই প্রথম। মেয়েটি দ্রুত ইনানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে শুধু দেখতে পেল ইনানের ফ্যাকাশে মুখের আওয়াজ ছাড়া সরি বলা। মেয়েটি অন্য গাড়িতে করে চলে যাওয়ার পরে ইনান চড়াও হলো জেহফিলের ওপর। এসব কি ধরনের আচরণ জেফিল? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার আপনার জন্যে। সেখানে দয়া দেখানো দূরের কথা, আপনি কিনা মাঝ রাস্তায় মেয়েটাকে বের করে দিলেন। এতটা অমানবিক আচরণ কেন আপনার? মন বলতে কি কিছু নেই? জেহফিল নিশ্চুপ। সে গাড়ি থেকে নেমে পিছনের সিটের দরজা খুলে দিল। পানির বোতল নিয়ে মেয়েটা যেই সিটে বসেছিল সেখানে ঢেলে দিল। ইনান হতবাক হয়ে জেহফিলের কাণ্ড কারখানা দেখছে। জেহফিল টিস্যু নিয়ে ভালোভাবে ছিট মুছল, যেন সিটে এক বস্তা কাদামাটি সরানো ছিল। ইনান ভাবতে লাগলো জেহফিলের ওসিডি আছে কিনা। কাজ শেষে জেহফিল ইনানের পাশের দরজা খুলল। ইনানের মুখের কাছে মুখ এনে কয়েক সেকেন্ড চেয়ে থাকলো। ইনান বুঝল না জেহফিলের এমন করার কারণ।
ইনানকে অবাকে চূড়ান্ত ধাপে পৌঁছে দিয়ে জহফিল বোতলের শেষ পানিটুকু সজোরে ইনানের মুখে ছুঁড়ে মারল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল ইনান, তার মুখ হা হয়ে গেল বিস্ময়ে। জেফিল, জহফিল বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ইনানের ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলের ফোঁটা সরিয়ে 2 আঙ্গুলের মাঝে চেপে ধরল ঠোঁট। ইনান ব্যথায় শব্দ করে উঠল, তাও জহফিল ছাড়ল না। চাপে ইনানের ঠোঁটে রক্ত সরে সাদা হয়ে গিয়েছে। 2 মিনিট পর জহফিল ছেড়ে দেয়। ঠোঁটে রক্ত জমাট বেঁধে আগের চেয়েও টকটকে লাল হতেই জহফিল ইনানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ভালোবাসার ছোঁয়ার বদলে রাগান্বিত কামড়ে ইনানের ঠোঁটে দাগ বসে গেল। জহফিল সরে এসে ইনানের লালচে দাগ পড়া অধরে তর্জনী দিয়ে ছুঁয়ে বলল, তোমার ফ্রেন্ডের লাক আছে বলতে হয়, মরতে মরতে বেঁচে গিয়েছে। অ্যান্ড ইয়াস, আমার মন আছে বলেই তোমাকে ভালোবাসি বাটারফ্লাই। যদি কোনো ডাউট থেকে থাকে আমি প্রমাণ দিতে রাজি আছি। ঠোঁটের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় জহফিলের প্রথম লাইনের মিনিং বুঝতে পারল না ইনান। জহফিল ইনানকে ছেড়ে ছিটে এসে বসল। আজকের ক্লাসে তোয়া এসেছে। মেয়েটা এখন সম্পূর্ণ সুস্থ, ধীর পায়ে হেঁটে হেঁটে সবাইকে কাজ শেখাচ্ছে। আজকে জহফিল আসবে না, কারণ তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে এই সময়। ইনান ক্লাস শেষ হওয়ার 20 মিনিট আগেই বেরিয়ে পড়ল। তার মন বিক্ষিপ্ত। তার ফ্রেন্ডের সাথে জহফিলের করা আচরণ ভুলতে পারছে না। কলেজে গিয়ে কিভাবে মুখ দেখাবে সে? এদিকে সেদিকে হাঁটতে হাঁটতে ইনান 3 তলায় লম্বা ব্যালকনিতে এসে পৌঁছালো। কিছুক্ষণ পরপর তার বুক চিরে অজানা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। গভীর ধ্যানে মগ্ন থাকা ইনান খেয়াল করল না তার পিছনে কেউ এসে দাঁড়িয়ে তাকে সূক্ষ্ম চোখে পরখ করছে। আবারও হারিয়ে গিয়েছেন? পেছনে কারো আকস্মিক আওয়াজে চমকে ওঠে ইনান। পিছু ফিরে দেখে ওই দিনের টোলওয়ালা ছেলেটা স্নিগ্ধ হাসছে। ইনানের মন বিষ-তৃষ্ণায় ডুবে থাকায় এই ছেলের স্নিগ্ধ হাসি ইনানের গভীরতা ছুঁল না, বরং ইনান প্রচণ্ড বিরক্ত হলো। তার চোখে মুখে ফুটে উঠল তা। চোখ ঘুরিয়ে ইনান রেলিংয়ে ফিরে তাকায়। তাসবির অফিস রুমের দিকে যাচ্ছিল কিছু কাজে। তখন তার চোখ পড়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক রূপসী কন্যার দিকে। তাসবির নজর ফিরিয়ে হাঁটতে নিলে হঠাৎ মনে আসে মেয়েটিকে তার চেনা চেনা লাগছে। আরেক পলক তাকাতেই চিনে যায় সেদিনের হারিয়ে যাওয়া মেয়েটি। আজকেও আবার হারিয়ে গেছে কিনা জানতে তাসবির তার পেছন এসে দাঁড়ায়। ভেবেছিল দাঁড়িয়ে থাকলে মেয়েটি তার উপস্থিতি টের পাবে। প্রায় 6 মিনিট পরও যখন মেয়েটির হেলদোল দেখল না, তাই নিজ থেকেই বলে উঠল, আবারও হারিয়ে গিয়েছেন? মেয়েটি চমকানো দৃষ্টিতে পিছু ফিরে তাকায়। ডাগর ডাগর চোখের উদাসীন্য চট করে ধরে নেয় তাসবির। ঘন পল্লবে ঢাকা বিমর্ষ চোখজোড়া হঠাৎ করেই তাসবিরের অন্তঃকরণে ঝড় তোলে। মেয়েটার মন খারাপের কারণ জানার ঝড়। তাসবির কিছু বলার আগেই লক্ষ্য করল মেয়েটার চোখে বিরক্তি ভাব। তাকে দেখেই কি বিরক্ত হয়েছে? তাকে দেখে মানুষ বিরক্তও হয়, বিশেষ করে মেয়ে মানুষ, ভাবল তাসবির। কাশি দিয়ে আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাইল। তার কাশি যে ইচ্ছে করেই দেয়া হয়েছে তা ঢের বুঝতে পারল ইনান। তাই বিরক্তির মাত্রা আরও বেড়ে গেল। কপালে ভাঁজ ফেলে চক্রান্ত বিরক্তির শব্দ তুলে ছেলেটার পানে চাইল। চোখ দুটাই অদৃশ্য প্রশ্ন, কি চাই? তাসবির বুঝল ইনানের চোখের প্রশ্ন, তাই হালকা হেসে বলল, আই থট আপনি আবার হারিয়ে গেছেন ওই দিনের মতো। নেভার মাইন্ড, আমার বোঝার ভুল। দেন লিভ মি নাও। ইনান কঠোর সুরে বলল। আবারও হাসল তাসবির। হাসির সাথে তার ডান গালে সুন্দর গর্ত হয়ে হাসিটাকে দ্বিগুণ সুন্দর করে তুলছে। নো নিড টু বি সো রুড। অপরিচিত মানুষের সাথে রুড বিহেভ করবেন না, তার মনে খারাপ ধারণা হতে পারে। বাই দ্য ওয়ে, আপনার কি কোনো কারণে মন খারাপ? এত রেগে আছেন? ওই দিন তো আপনাকে দেখে শান্তশিষ্ট ভেবেছিলাম। ইনানের মন খারাপের মাঝে তাসবিরের ভালো কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করল। ইনান বিচলিত মস্তিষ্কে আজগবি ভাবনাটা টোকা দিল। ভাবল ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে ইনানের সান্নিধ্য লাভের চেষ্টা করছে। এই ভাবনা তার মাথায় আগুন জ্বালিয়ে দিল। এ মিয়া, জ্ঞান দিতে বলছি, ভাগেন এখান থেকে যত সব ফাত্রা। তাসবিরের চোয়াল শক্ত হয়ে এলো। তার সামনে কেউ মন খারাপ করে থাকলে সে সবসময় তার মন ভালো করার চেষ্টা করে, হোক পরিচিত কিংবা অপরিচিত। আর এই মেয়েটা 15-20 মিনিটের জন্য পরিচিত তার কাছে।
মেয়েটার মুখ দেখে তাসবির আন্দাজ করে নিল মেয়েটার ভারী মন খারাপ। সে শুধু বিনয়ী হওয়ার চেষ্টা করেছিল, এছাড়া তো আর কিছুই না। আজকাল দেখি মানুষের ভালো করতেও নেই। তারা যেখানে কথা বলছিল সেটা একটা গলির মতো। সেই গলির মাথার সামনে দিয়ে কেউ একজনের দ্রুত পায়ে হাঁটার শব্দ হলো। লোকটা 1 সেকেন্ডের মাথায় এসে এই পাশ হতে ওই পাশে অদৃশ্য হয়ে গেল। তার দ্রুত চলার কারণে বোঝা গেল না লোকটি কে, তবে ইনানের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে এক্ষুনি চলে যাওয়া লোকটা থামবে আর 2 পা পিছু হটে গলির দিকে তাকাবে। ইনানের ইন্দ্রিয়কে প্রমাণিত করে ওই লোকটার হাঁটার আওয়াজ থেমে গেল। ইনান সতর্ক হয়ে ওঠে। পিছু হাঁটার আওয়াজ শোনা যাওয়ার পূর্বেই ইনান এক ছুট লাগায়। চোখের পলকে সে সিঁড়ি মাথায় চলে গেল। ইনান দৌড় দিয়ে যখনই আড়াল হলো একদম ঠিক তখনই গলির মাথা থেকে জেহফিল 2 পা পিছু হটে গলিতে তাকায়। দেখতে পায় তাসবির রেলিংয়ের পাশ ফিরে একা দাঁড়িয়ে আছে। কিন্তু তার যে মনে হলো তার বাটারফ্লাইও এখানেই ছিল। সে তো ভুল হতে পারে না, বিশেষ করে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে। শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যালকনিতে ভালোভাবে চোখ বুলায়। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তাসবিরকে ছাড়া তো আর কাউকেই দেখা যাচ্ছে না। যখন কাউকেই দেখল না তখন তাসবিরকে ফেলে সে আবারও নিজের মতো সামনের দিকে পা বাড়ায়। গুনে গুনে 8 পা আগানোর পর তার শার্ট চেপে ধরে পেছন থেকে কেউ একজন। ঝট করে পেছনে তাকাতেই দেখে ইনান এক হাত হাঁটুতে রেখে হাঁপাচ্ছে। আপনি আপনি কোথায় ছিলেন? সেই কতক্ষণ ধরে খুঁজছি আমি। ইনান হাঁপাতে হাঁপাতে বলল। জেহফিল ইনানকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। কোথায় ছিলে তুমি? ভারী কণ্ঠে বলল জেহফিল। শান্ত হয়ে আসলে ইনান জেহফিলকে নিয়ে হাঁটা শুরু করে। বলে, আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। ভবনটা পুরো গোলক ধাঁধার মতো। আমার কাছে তো সব ভবনই একরকম লাগে। আমি সিরিয়াসলি ভেবেই আমি হারিয়ে গিয়েছি। থ্যাংক গড আপনাকে পেলাম। ইনান ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করলো, সফলও হলো। তারপর জেহফিলকে জড়িয়ে ধরল। জেহফিলকে একটু আদর আদর কথা বললে শান্ত হয়ে যাবে। জেহফিল ইনানের গাল ধরে নিজের কাছে নেয়। শোনো, আর কখনো এক এক অফিস থেকে বের হবে না। তুমি জানো আমি কতটা টেনশনে থাকি তোমাকে না দেখলে। আর কখনো যাবে না আমাকে না বলে, কেমন? জেহফিল ইনানের চুলে হাত বুলায়। ইনান বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। সেই মুহূর্তেই তার মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল। জেহফিলের বাহু দুহাতে জড়িয়ে ধরে বলে, দোষটা তো আপনারই। আমি কি করেছে? ইনান দুঃখ পাবার ভান করে বলে, আর যদি মোবাইলটা থাকতো তাহলে তো আপনাকে কল করলেই পেয়ে যেতাম। আমার এত দৌড়াদৌড়ি করাও লাগতো না। যদি কোনো বিপদে পড়তাম তো কি হতো বলেন তো? এখানের কোনো ছেলে যদি আমায় অসহায় পেয়ে ক্ষতি করতো, মোবাইলটা থাকলে কিন্তু এসব হতো না। ইনান জেহফিলকে টেনশনে ফেলে আর চোখে তার দিকে চাকায়। জেহফিল কোনোভাবে যদি তার চাল বুঝে যায় তাহলে সে শেষ। তাই জেহফিলকে আরও টেনশনে ফেলতে ইনান মোবাইল না থাকলে আজ কি কি ক্ষতি হতে পারত সব বলতে লাগলো। ঠিক আছে শোনো, তোমাকে মোবাইল দিয়ে দেব, তবে তোমাকে কথা দিতে হবে তুমি আমাকে না বলে কোথাও যাবে না। ইনান ভেতরের উপচে পড়া খুশিকে খুব কষ্টে থামালো, বলল, আচ্ছা প্রমিস। জেহফিলকে কোনো সন্দেহ না করতে দেখে ইনান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার বাবার সাথে একটু কথা বলতে পারবে। ভোরে কোনো কিছুর আওয়াজে ঘুম থেকে ওঠে ইনান। আওয়াজটা বারান্দার দিক থেকে আসছিল। তখন আকাশ পাতাল এক এক করে বৃষ্টি হচ্ছিল। চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। ইনান ঘুম ঘুম চোখে বারান্দায় গিয়ে নিচে তাকানো মাত্রই তার ঘুম কুপূর্বের মতো উড়ে গেল। নিচে ঝোপঝাড়ে ঢাকা অন্ধকার জলাশয়ের কাছে জেহফিল দাঁড়িয়ে, তার হাতে কতগুলো ফুলের গাছ। ইনান বারান্দায় তাকালো। ফুলের টব আছে কিন্তু একটাও গাছ নেই। 6টা টব ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। মাটি চারদিকে ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অত্যাধিক ক্রোধের সাথে গাছগুলো তুলে ফেলা হয়েছে। জেহফিলের 2 হাতের মুঠোয় গাছগুলো প্রাণহীন অবস্থায় দুমড়ে মুচড়ে পড়ে আছে। ইনানের চোখ বড় বড় হয়ে গেল যখন দেখল জেহফিল একটা একটা করে ফুলগুলো হাতে পিষে মাটিতে ফেলছে। দৃশ্যটা দেখে ইনানের মাথায় পশু ছাড়া অন্য কোনো শব্দ মাথায় আসলো না। ইনানের চোখ তখনও গেল কয়েক টুকরো করা কদম গাছের দিকে।
ফুল গাছগুলো পায়ে পিষে জেহফিল এগুলো কদম গাছের দিকে। জেহফিল একটা একটা করে কদম ফুল জুতোর তলায় গর্জন করে হিংস্রভাবে পিষে দিচ্ছে, যেন বহুদিনের ক্ষোভ মেটাচ্ছে। বৃষ্টিতে তার ঘাড় অবধি চুলগুলো কপালে ঘাড়ে লেপ্টে আছে, শরীর চুপচুপে ভেজা। তার চৌকস ধারালো মুখশ্রী অপ্রকৃতি স্থের মতো লাগছে। জেহফিলের কাজে আপনা আপনি ইনানের মুখ থেকে জোরে আওয়াজ বেরিয়ে আসলো। ইনানের আওয়াজ বৃষ্টির ঝমঝম আওয়াজ থেকে জোরে ছিল কিনা ইনান জানে না, তবে ইনানের আওয়াজ শোনা মাত্র কদম ফুলের ওপর থাকা জেহফিলের শক্ত ভারী পা থেমে যায়। ধীরে ধীরে ঘাড় কাত করে ইনানের দিকে চায়। জেহফিলের চেহারার দিকে তাকানো মাত্রই ভয়ের শীতল স্রোত সিঁড়ি দ্বারা দিয়ে বয়ে গেল। ঠিক এই চাহনিতেই প্রথম দিন রাস্তা থেকে রেস্টুরেন্টে ইনানের দিকে তাকিয়েছিল জেহফিল। জেহফিল বাঁকা হাসে আর কি যেন বিড়বিড় করতে থাকে। ইনান কণ্ঠ রোধ হয়ে আসে জেহফিলের হাসি দেখে। সে ভেবে পায় না এই মুহূর্তে জেহফিলকে কি বলবে, সুন্দর নাকি ভয়ঙ্কর। ইনানের দিকে তাকিয়ে থেকে জেহফিল একের পর এক কদম ফুলে পা মারাতে থাকে, যেন ইনানকে দেখিয়ে দেখিয়ে ইনানের পছন্দের জিনিস নষ্ট করছে। ইনানের মাথা ঘুরে উঠল। বৃষ্টিতে সেও ভিজে গেছে। ইনান জানে না অতিরিক্ত ঠান্ডা নাকি জেহফিলের নির্মম রূপ দেখার পর ইনানের মাথার ভেতরটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ধাপ করে বসে পড়ে ফ্লোরে। আফসা হয়ে আসে চারদিকে। বৃষ্টিতে চোখ খুলে রাখাও দায় হয়ে পড়েছে। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরের সাথে ইনানের মাথায় আঘাত লাগবে। এই সময়ে শক্ত এক হাত এসে ইনানের মাথা ধরে ফেলায়। ইনানের ছোট্ট শরীরটাকে তার দানবের মতো বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ইনান শুধু অস্পষ্ট কণ্ঠ শুনতে পায় সেই মানুষরূপী দানবটার গর্জন। আমার বাটারফ্লাই, তুমি শুধু আমার, শুধুই আমার। তোমার প্রায়োরিটি লিস্টের টপে থাকা ব্যক্তি বা বস্তুটি শুধুই আমি এবং আমি। যদি কেউ এসে আমাকে ক্রস করতে চায় তাহলে তার অবস্থা হবে তোমার প্রিয় ফুলগুলোর মতো, মৃত। জ্ঞান ফিরে ইনানের। মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। দু হাতে মাথা চেপে ধরে ওঠার চেষ্টা করে, ব্যর্থ হয়। শরীর গরম হয়ে আছে, মাথার ভেতরটা ফাঁকা ঠান্ডা। চাদর গায়ে আরও টেনে দিতেই অনুভব করে সিল্কি চাদরটা মসৃণভাবে তার গায়ে পিছলে যাচ্ছে। আধবোঝা চোখ ঝট করে বড় বড় হয়ে যায়। নিজের ভাবনা সঠিক কিনা তা প্রমাণ করতে চাদর উল্টিয়ে নিজ চোখে দেখে আসলেই সে নগ্ন। এক সুতাও তো তার শরীরে নেই। জেহফিল তখন রুমে প্রবেশ করে খাবারের ট্রে হাতে। গুড মর্নিং প্রিন্সেস। আদুরে গলা জেহফিলের। জেহফিলকে দেখা মাত্রই ইনানের মনে পড়ে যায় ভোরের কথা। আতঙ্ক ঘিরে ধরে তাকে। উষ্ণ শরীর মুহূর্তেই হিম হয়ে যায়। চাদরের নিচেই ঠকঠক করে কাঁপতে থাকে। জেহফিলের চুল ভেজা, কপালে খুব সুন্দরভাবে একই শেপে পড়ে আছে। তার ঠোঁটে মৃদু হাসি, হাসিটা মিথ্যে। ইনান জানে। বেড সাইড টেবিলে আওয়াজ করে ট্রে রাখে সে। সেই আওয়াজে কেঁপে ওঠে ইনান। জেহফিল লক্ষ্য করছে ইনানের কাঁপুনি। হাসি চওড়া করে ইনানের মাথার কাছে বসল। ইনানের কাঁধ আর কোমর উঠে বসালো। ইনান চাদর শক্ত করে নিজের সাথে চেপে ধরল। জেহফিলের হাত এত ঠান্ডা যে মরা মানুষের হাত। ইনান এক হাতে জেহফিলের বরফ শীতল হাত সরিয়ে দেয়। জেহফিলের হাসি থেমে যায়। চেহারায় ভর করে গম্ভীরতা। সেই গাম্ভীর্যও প্রতিস্থাপিত হয়ে ফের মৃদু হাসিতে ইনানের ভয়াতুর মুখ দেখে। ইনানের নরম গাল টেনে চিমটি কেটে। ইউ আর সো কিউট। ইনান ফ্যাল করে চোখ চেয়ে থাকে। অন্য সময় হলে সে লজ্জা পেত, হাসত, জেহফিলের বুকে গড়িয়ে পড়ত। কিন্তু এখন সময়টা ভিন্ন তার সামনের মানুষটা। আমার ছোঁয়া ভালো লাগে না? খুব স্বাভাবিক কণ্ঠে বলল জেহফিল। কিন্তু ইনান ঠিকই ধরতে পারল জেহফিলের কথার আড়ালে থাকা অদৃশ্য আক্রোশ। শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিজেকে নর্মাল রাখার আপ্রাণ চেষ্টা করল ইনান। জেহফিলের সাথে খোলাখুলি কথা বলতে হবে। তার আগে জেহফিলের মুড ভালো রাখতে হবে। ইনান চাদর ভালো করে জড়িয়ে বলল, আপনার হাত অনেক ঠান্ডা, শীত লাগছিল অনেক। জেহফিল ইনানের চোখে চোখ রেখে প্রায় অনেকক্ষণ চেয়েছিল। তারপর খাবার নিয়ে ইনানকে খাইয়ে দিতে লাগলো। ভোরে জ্বর এসেছিল, আই থিঙ্ক এখন কমে গেছে। এরপর নীরবতা। খাওয়ানোর পুরোটা সময় জেহফিল একটা কথাও বলল না। কেমন ভাবলেশীন মুখে ইনানকে খাইয়ে দিল।
বাতাসে অস্বস্তি টের পেয়েও ইনান চুপচাপ খেতে লাগলো। খাইয়ে দিয়ে জেহফিল রুমের বাইরে চলে গেল। এই ফাঁকে জামা কাপড় পরে নিল ইনান। শরীরে জ্বর ভাবটা এখন নেই আর, শুধু মাথাটা ব্যথা করছে। টেবিলের ওপর তার মোবাইল দেখতে পায়। জেহফিল তাহলে তাকে মোবাইল দিয়ে দিয়েছে। ফোন হাতে নিল বাবার সাথে কথা বলার জন্য। সাথে সাথেই জেহফিলের আগমন। ভ্রু বিকৃত করে শাসনের সুরে বলল, জামা পরেছে কেন? ইনান হতভম্ব। এ কেমন কথা? সে জামা পরবে না তো কি সারাদিন চাদর জড়িয়ে থাকবে? জবাব দাও। জেহফিলের গলার আওয়াজ বাড়ল। ইনান বুঝল না আসলে কি বলা উচিত। জেহফিলের হাবভাব দেখে মনে হচ্ছে জামা পরে অনেক বড় অন্যায় করে ফেলেছে ইনান। স্ট্রিপ। জেহফিলের কড়া আদেশ। ইনান চমকিত হয়। এমন না যে সে তার স্বামীর সামনে উন্মুক্ত হতে লজ্জা পাচ্ছে। তার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে জেহফিল স্পর্শ করেনি। কিন্তু ইনান চিন্তিত জেহফিলের মনে কি চলছে তা নিয়ে। বাটারফ্লাই, তোমাকে এক কথা কেন দ্বিতীয়বার বলা লাগে? জেহফিল রক্তিম চোখে তাকায়। রক্ত টকবক করে ফুটছে তার শরীরের প্রতিটা অঙ্গে। ইনান দুর্বল চিত্তে জেহফিলের দিকে তাকায়। এমনিতেই মাথা ঘুরছে, তার ওপর জেহফিলের চেঁচামেচি। স্টপ। ইনান ফ্যাকাশে কণ্ঠে বলল। তুমি খুলবে না, তাই তো? জেহফিলের অস্বাভাবিক শান্ত গলা। ইনান দুপাশে মাথা নাড়ায়। তার আসলেই শরীর ভালো লাগছে না। জেহফিল কি তার ওপর অধিকার খাটানোর জন্য এমন করছে? জেফিল প্লিজ, আজকে না। ইনানের কথার মানে বুঝতে জেহফিলের সময় লাগলো না। দ্রুত পায়ে ইনানের কাছে আসে। ওয়েট, তুমি আজকে না দিয়ে কি বোঝালে? তুমি ভেবেছো আমি তোমাকে আদর করব? ইনানের কান গরম হয়ে যায় জেহফিলের লাগামহীন কথায়। সেই সাথে বিভ্রান্তি নিয়ে জেহফিলের দিকে তাকায়। কাছে না আসলে তাকে জামা কাপড় খুলতে বলছে কেন? জেহফিল কঠিন দৃষ্টিতে তাকায় ইনানের দিকে। যেন ইনানের এই নিচু ভাবনা সে মেনে নিতে পারছে না। তখন নজর যায় ইনানের হাতে। ফোন দেখে বলে, কাকে কল করছিলে? বাবাকে। সরল স্বীকারোক্তি ইনানের। একটানে মোবাইল নিয়ে যায় জেহফিল। ইনান আশাহত গলায় বলল, আপনি বলেছিলেন মোবাইল দিয়ে দিবেন আমায়। দিব। তার আগে আমি যা বলেছি তা করো। স্ট্রিপ রাইট নাও। থেমে থেমে বলল জেহফিল। আপনি। এইটুকু বলতে গিয়েই কণ্ঠ জড়িয়ে এলো ইনানের। জেহফিলের চোখ থেকে চোখ সরিয়ে নিল। লেডিস শার্টের বোতামে হাত দিতেই জেহফিল থামায়। ইনানকে কোলে তুলে নেয় আচমকা। তারপর নিয়ে যায় তার আর্ট রুমে। চেয়ারের ওপর বসিয়ে দিয়ে ইনানকে শুরু করতে বলল। জামা কাপড় খুলে ফেলল। আলোকিত রুমে এভাবে উন্মুক্ত হওয়ায় ইনান লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। ভেবেছিল জেহফিলের সামনে লজ্জা পাবে না, অথচ তার দ্বিগুণ লজ্জা পেয়ে উষ্ণ ধোয়া কান থেকে বেরোতে লাগলো। যেখানে জেহফিল পোশাকে আচ্ছাদিত, সেখানে তার সামনে এভাবে নগ্ন হয়ে বসাটা সবচেয়ে লজ্জাজনক ইনানের কাছে। সে জড়সড় হয়ে বসে রইল চেয়ারের ওপর। সো ড্যাম পারফেক্ট বেবি গার্ল। জেহফিলের আবেশিত কণ্ঠ শুনে ইনান চোখ খুলে। দেখে জেহফিল ক্যানভাস সামনে নিয়ে তার 4 হাত দূরত্বে বসে আছে। জেহফিল এখন ছবি আঁকবে তার। ভাবনা মাথায় আসতেই হাত আড়াআড়িভাবে বুকের কাছে নিয়ে গেল। হাত ছাড়ো। জেহফিল রং প্যালেটে নিয়ে বলল। দ্বিতীয়বার এক কথা বলবো না। ইনান কাঁপতে কাঁপতে হাত সরিয়ে ফেলে। জেহফিল উঠে গিয়ে সবগুলো পর্দা টেনে দেয়। ঘোর অন্ধকার রুম। ইনানের কাছে এসে 3টে মোম জ্বালিয়ে সোজা করে ইনানের পাশের টেবিলে রাখে। ইনানের চুলগুলো গলার কাছে সুন্দরভাবে ভাঁজ করে রাখল। হলদেটে আলোয় ইনানের ধনুকের মতো বাঁকানো নিখুঁত নিখাত দেহের দিকে মহাবিষ্টের ন্যায় চেয়ে থাকে সে। তার বাটারফ্লাই যেন সদ্য প্রস্ফুটিত হওয়া স্নিগ্ধ গোলাপ। না না, গোলাপের চেয়েও স্নিগ্ধ। ঝুঁকে এসে ইনানের কপালে চুমু খায়। ইনানের হাত দুটো নিয়ে নিজের শার্টের বোতামের ওপর রাখে। ইশারা করে ইনানকে। ইনান মাথা নিচু করে জেহফিলের শার্টের বোতাম খুলতে নিলে জেহফিল তর্জনী দিয়ে ইনানের চিবুক ধরে ওপরে তোলে। ডিপ ভয়েসে আদেশ দেয় ইনানকে। আইস অন মি বেবি গার্ল। জেহফিলের চোখে চোখ রেখে ইনান একটা একটা করে বোতাম খুলতে লাগে। তার হাত তিরতির করে কাঁপছে। জেহফিলের প্রতি ভালোবাসার যেই অনুভূতি এতদিন জেহফিলের আচরণের কারণে সুপ্ত অবস্থায় ছিল, সেই অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠেছে আবার।
জিওফিলের চোখে হারিয়ে যেতে মন চাইছে ওই নির্দয় তমসাচ্ছন্ন আবেগহীন ধূসর চোখে। বোতাম খোলা শেষে জিওফিল শার্ট ছুঁড়ে ফেলে দেয়। ইনানের কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলে, I'm also half naked. এবার আর লজ্জা পাবে না। ইনান ঘোর লাগা জিওফিলের সৌষ্ঠব্য দেহে ওপর থেকে নিচ অবধি খুঁটে খুঁটে দেখে। জিওফিলের শ্যামবরণ শরীর, এ যেন নিখুঁত আর্ট। তার আঁকা আর্টের মতোই যেন জিওফিল নিজের দেহটাকেও আর্টে রূপান্তরণ করেছে। এত চমৎকার! মোমের আলোয় জিওফিলের পেটানো শরীর মাদকের মতো টানছে। তার হাত আপনা আপনি চলে যায় জিওফিলের বুকে। জিওফিল ইনানের দৃষ্টি পরখ করে এগিয়ে এসে ইনানের বক্ষ ভাঁজে গভীর চুমু দিয়ে সরে আসে। বসে পড়ে ক্যানভাসের সামনে, শুরু করে তার প্রিয়তমাকে রং তুলির আঁচড়ে জীবন্ত করার কাজ। আঁকার নিমিত্তে জিওফিল যতবার ইনানের সুগঠিত উরজে দৃষ্টিপাত করে ততবার ঝাঁকুনি দিয়ে ওঠে ইনানের তনুদেহ। রাঙ্গা হয় তার গাল, চোখে আকাঙ্ক্ষা, ঠোঁটে ফুটে অদৃশ্য লাজুক হাসি, যেটা জিওফিল ছাড়া আর কেউই দেখে না, স্বয়ং ইনানও না। ইনানের চোখের ভাষা দেখে জিওফিল বাঁকা হাসে। তার সেনোরিটা ঠিক তার স্কল্পচার বানানোর মাটির মতো। সে যেমনটা চাইবে, যেই ছাঁচে ফেলবে, ঠিক সেই রূপ ধারণ করবে ইনান, করতে বাধ্য। আমি একজন এতিম। বোঝাবার পর এই শব্দটার সাথে বেশিরভাগ পরিচিত হয়েছে। শুধু আমি না, এই আশ্রমের 90% ছেলে মেয়ে এতিম। তাদের বাবা মা ছাড়া অন্যান্য কোনো আত্মীয় স্বজন নেই। বাকি 10 ভাগের কারো মা নেই। বাবা নতুন জীবনের আশায় সন্তানকে দিয়ে গেছে, কিংবা তাদের দুঃসম্পর্কের আত্মীয় আছে। মাঝে মাঝে এসে দেখে যায়। আমার নাম ছিল না, এতিমের স্যার আঙ্কেলরা নাম দিয়েছিল। কে নাম দিয়েছিল আমার খেয়াল নেই, না থাকারই কথা। কেননা তারা যদি আমাকে ওই নামে ডাকতো, আমি কোনোদিন সাড়া দিইনি। এই ছেলে বলে ডাকলে আমি সাড়া দিতাম। ফলস্বরূপ আমার ডাকনাম ছিল এই ছেলে। আমার মা নেই, বাবা নেই, তারা কোথায় আমি জানি না, কোনোদিন জানতেও চাইনি। এই নিয়ে আশ্রমের হেড আঙ্কেলে আমাকে একবার ডেকেছিল, তখন বয়সটা 15 বছর। নট শিওর। আঙ্কেলের ভাষ্য মতে আমি একজন অদ্ভুত, তার মতে আর 5টা ছেলের মতো নই, হওয়ার কথাও না। ম্যাচুরিটি শব্দটা জানার আগে এর গুণ আমার মধ্যে প্রবেশ করেছিল। নিজেকে অতিরঞ্জিত করছি না, যা সত্যি তাই বলছি। নিজ সম্পর্কে বাঁচনা বাঁচানো আমার ধাতে নেই। আমি কখনো খেলাধুলা করিনি। আমার বয়সের ছেলেমেয়েরা কত খেলা খেলে, কিন্তু আমার ভালো লাগতো না। কারণ এসব ছেলেমেয়েরা আমার সমান হলেও তাদেরকে হাঁটুর বয়সে মনে হতো। বাচ্চাদের সাথে খেলাধুলা, হাসি ঠাট্টা করা খুবই বিরক্তিকর এবং অসহ্যকর একটা কাজ। ওরা যেসব খেলাধুলা কি আনন্দ খুঁজে পায় আমি জানি না, জানতেও চাই না। ওদের জীবন, ওরা যা ইচ্ছে করুক। আমার ভালো লাগতো বই পড়া, না ফিকশনাল না, নন ফিকশনাল বই। যেসব বই পড়ে আমি কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেসব বইয়ের আমার ঝোঁক ছিল বেশি। হিউম্যান সাইকোলজি নিয়ে বই ছিল আমার প্রিয় চন্দ্রা। যেখানে অন্যরা মাঠে হই হুল্লোড় করত, সেখানে আমি লাইব্রেরির এক কোনায় বই নিয়ে বসে পড়তাম। ছেলেমেয়েরা আমাকে ভয় পেত, কারণটা আমি জানি। আমি বড়দের মতো মুখ গম্ভীর করে রাখতাম, কথা বলতাম গুনে গুনে, প্রয়োজন ছাড়া কারো কথার উত্তর দিতাম না। যা বলছিলাম, আঙ্কেল আমাকে ডেকে নিল একদিন। তিনি অবাক হয়েছিলেন আমি এ পর্যন্ত কেন আমার ফ্যামিলিকে নিয়ে কোনো প্রশ্ন করিনি। তিনি আরও অবাক হলেন যখন আমি উত্তর দিলাম যে এসব জানার আগ্রহ আমার নেই। আর একটা কথা বলে নেই, তিনি কিন্তু আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। কেন ডাকতেন পরে বলছে। স্বভাবে আমার আলাদা বৈশিষ্ট্য, আমার ছোটবেলা থেকেই তিনি খেয়াল রেখেছিলেন। তিনি আমাকে বললেন, আমাকে তিনি পেয়েছিলেন আলাদাভাবে। অন্য বাচ্চাদের পেয়েছিল রাস্তায়, নয়তো ডাস্টবিনে। আমাকে পেয়েছিল জঙ্গলে, একদম গভীর জঙ্গলে, যে জঙ্গলে মানুষের যাওয়া আসার সম্ভাবনা 1%। তিনি নাকি একদিন ধাওয়া খেয়েছিলেন কোনো এক কারণে। লোকের ধাওয়া খেয়ে গভীর জঙ্গলের মাঝে দৌড়াতে লাগলেন। ওনার মতো লোকের দৌড়ানি খাওয়াটা ওনার ভাগ্যে লেখা ছিল। তাই তো তিনি বটগাছের নিচে ময়লা তোয়ালে জড়ানো আমাকে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, আমাকে যখন দেখেন আমি নাকি কান্নাও করিনি, হাসিও নি, একদম চুপচাপ চেয়েছিলাম ওনার দিকে। আমার শ্যামলা গায়ের রঙও নাকি জঙ্গলের গাঢ় সবুজ পাথর থেকে উজ্জ্বল লাগছিল। বেঁধে আমাকে তার নজরে পড়ে। আসলে কি তা বিশ্বাসযোগ্য? উনি নিজেকে প্রশ্ন করেন, আবার নিজে উত্তর দেন। বিধাতার ইচ্ছে ছিল আমাকে বাঁচানোর। আমার ধূসর চোখ, শ্যামলা গায়ের রঙে আমাকে নাকি বাঙালির মতো লাগছিল না।
আমার শারীরিক পরিবর্তন নাকি হলিউড মুভিতে অ্যাক্টিং করা টিনের ছেলেদের মতো ছিল, তাই তিনি আমাকে ব্রিটিশ বলে রাখতেন। জেফিল নামের ইতিহাস সংক্ষিপ্ত করে বলি। বই পড়তে পড়তে এই নামটা মাথায় গেঁথে যায়। নিজের নতুন নাম দিই, জেফিল এহসান। যদিও এই নামে কেউই আমাকে চিনত না, জানাই তো না কাউকে, চিনব কিভাবে? আমি শুধু হেড অফিসে গিয়ে বললাম আমি নাম চেঞ্জ করব। আঙ্কেল বিনা বাক্যে আমার কথা মেনে নেয়। আমার আর্টের প্রতি আগে কিন্তু ঝোঁক ছিল না। আমাদের সবাইকে প্যাস্টেল পেন্সিল রং দিত আঁকাকি করার জন্য। সবে আঁকত ফুল ফল পাখি কত কিছু, কিন্তু আমার খাতায় সাদা থাকতো। কি আঁকতাম? ফুল আমার পছন্দ না, প্রিয় ফুল বলেই কিছুই নেই আমার। যেটা মনে ধরবে না সেটা আঁকবো কিভাবে? কোনো কিছু আঁকার মন মানসিকতা থাকতো না। তো সাদা খাতাকে ভরাট করার জন্য রং দিয়ে সরল লেখা আঁকতাম। সবাই হাসাহাসি করতো কিসব রেখাটাকে এঁকেছি বলে। আমি পাত্তা দিতাম না। দিয়ে লাভ আছে? তার আমার জীবনে কোনো ভূমিকা রেখেছিল? রেখেছে না রাখবে যে তাদের পাত্তা দিব? আমি নির্বিকার থাকতাম। আমার অন্ধকার ভালো লাগে, শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ আমার। তো এতিমখানায় শত শত বাচ্চাদের মাঝে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। মন টিকতো না। আশেপাশে এত মানুষ থেকে আমি সম্পূর্ণ একা ছিলাম। বোধহয় সেই সময়টাতে প্রিয় মানুষদের সাহচর্যের তাগিদ অনুভব করতাম। শান্ত মন ছটফট করত। একটু আদৌ যত্ন বাবার আশায় কেয়ারটেকাররা সবাই যত্ন করত, কিন্তু এসব তো মিথ্যে। তারা বেতনের জন্য যত্নের নাটক করত। আমি তো চাইতাম বিনিময় ছাড়া যত্ন, যে যত্ন আসবে মন থেকে। এই যত্নের জন্য ছটফটে হলাম একটা ঘটনা দেখার পর। আশ্রমের এক ছেলের বাবা এসেছিল একদিন, হাতে কত রকমের গিফট, সাথে আরেক মহিলাও এসেছিল, জানি না কে। তবে তারা দুজন ছেলেটাকে কাছে পেয়ে কপালে গালে চুমু দেয়, মাথায় হাত বোলায়, গাল টেনে দেয়। আমি জানালায় দাঁড়িয়ে সবটা দেখেছি। ওই বাবার চোখে কিন্তু মিথ্যা অভিনয় ছিল না। মহিলাটার আবদ্ধ মস্তক মিথ্যেই ঢাকা থাকলেও বাবার ভালোবাসাটা পবিত্র এবং সত্যি ছিল। আমি অনুভব করতে পেরেছি। ঠিক সেই সময় আমার কঠিন সত্তা, গভীর মন খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। আমি জেফিল, অস্থির হয়ে যাই কারো যত্ন পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, যার চোখে তাকায় তার চোখেই করুণা, নয়তো ভান, যার ফলে প্রত্যেকটা মানুষের প্রতি ঘৃণা জন্মে যায়, মানব জাতির প্রতি। একাকিত্বে ভুগতে থাকি সারাটা সময়। যত্নের অভাবে আমার কঠিন মনটা কুকড়ে যেত, তীব্র যন্ত্রণা হতো বুকের ভেতর। মানব জাতি এত অদ্ভুত কেন? আমি তো কারো থেকে টাকা পয়সা সম্পদ কিছুই চাইছি না। চাইছি শুধু একটা যত্ন, মমতা। স্নিগ্ধ পরশে মাথায় হাত বুলিয়ে দেবে, মিষ্টি এসে বলবে কেমন আছে জেফিল। ব্যাস, এইটুকুই তো চাওয়া। তাও দিদি এত কৃপণতা। আমার মনে হতে থাকে এই দুনিয়ায় আমার জন্ম হয়েছে একা থাকার জন্য। কোটি কোটি মানুষের মাঝে থেকেও আমি একা, নিঃস্ব। আমি আমি যে এতিম। মনে হলো বেঁচে থাকার মানে কি? যে জীবনে শান্তি নেই, সে অশান্তিময় জীবন বাঁচিয়ে রাখার কি দরকার? কাঁচার থেকে ধারালো ব্লেড খুলে প্রথমবারের মতো হাতে আঘাত করলাম। রক্ত গড়িয়ে পড়তে লাগলো, হাত বেয়ে ফ্লোরে, এবং আশ্চর্যজনকভাবে আমার কোনো অনুভূতি হলো না। আবার দিলাম, না, কোনো কিছু ফিল হলো না। তাহলে আমি মরবো কিভাবে? মাথার মৃত্যুর চিন্তা ঘুরতে থাকতো সবসময়। এর মাঝে একবারও ছেলেটার সাথে দেখা হয়েছিল। আশ্রমের পেছনে দোল খাচ্ছিল। ছেলে হয়ে মেয়েদের মতো দোল খেতে দেখে আমার খুব রাগ হলো। এতে আনন্দের কি আছে যে দাঁত বের করে হাসতে হাসতে দোল খেতে হবে? আমি সে প্রথমবার আশ্রমের ছেলেদের কারোর সাথে নিজ থেকে কথা বললাম। আমি ওর সামনে দাঁড়াতেই ও দোল খাওয়া থামায়। চোখে স্পষ্ট ভয় ছিল। আমার ভালো লাগলো ওর ভয় দেখে। জিজ্ঞেস করলাম, তোমার বাবা যখন তোমার কপালে চুমু দিয়ে চলে হাত বুলিয়ে দিয়েছিল, তখন অনুভূতিটা কেমন ছিল? ছেলেটা আমার কথার উত্তর না দিয়ে দোলনা থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। আমার ভালো লাগে না যখন কেউ কথার উত্তর না দেয়। অভদ্র মনে হয়। এই ছেলেটা একটা অভদ্র। পড়ালেখা করে কি শিখলো? অভদ্রতা আমি ছেলেটার গেঞ্জির কলার টেনে ধরলাম। ভয় পেল। ওর ভয় ভয়ে চোখের দিকে তাকে আমি পুনরায় একই প্রশ্ন করলাম। যখন সে উত্তর দিল না, আমি শরীরে আগুনের আস্ফালন টের পেলাম। মুষ্টাঘাত করলাম ওর নাক বরাবর। ও চিৎকারের সুযোগ পেল না। তার আগেই ওর মাথার মধ্যে মারতে থাকলাম ক্রমাগত। ওকে মেরে কেন যেন খুব শান্তি পাচ্ছিলাম। সেই শান্তির আশে আরও মারতে লাগলাম। ওর রক্তে আমার হাত রঞ্জিত হয়ে গেল।
নিজের রক্ত ছাড়ার প্রথম অন্য কারো রক্ত দেখেছি। সেই রক্ত দিয়ে মাটিতে ফুল আঁকলাম। আমার মন পুলকিত হলো ফুলটা দেখে। কি চমৎকার ফুল, কি চমৎকার ফুলের রং, রক্তিম রঙা। ছেলেটা পরে কমপ্লেন দিল আমার নামে। কেউই বিশ্বাস করলো না, কারণ সবাই জানে আমি শান্ত। এসব মারামারির আশেপাশেও নেই আমি। সেই থেকে আমার আর্টের প্রতি টান বাড়ল। সুইসাইডের চিন্তা বাদ দিয়ে আর্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। দিন নেই রাত নেই খালি আঁকাআঁকি করতাম। ঠোঁটে হাসি ফোটার প্রথম কারণ হয়ে ওঠে পেন্টিং। দ্বিতীয় কারণ আমার বাটারফ্লাই। আমি যখন আমার নিজ টাকায় কিনা বাড়িতে শিফট হলাম, তখন বয়স কতই বা খেয়াল নেই, তবে টিনেজ ছিলাম। বাড়িটা পরিত্যক্ত। আমি এর চেয়ে লাক্সারিয়াস বাড়ি অ্যাফোর্ড করতে পারতাম, কিন্তু এই বাড়িটার পেছনে জঙ্গল আর নিরিবিলি হাওয়ায় আমি কিনে নিলাম। নিচের তলে পরিত্যক্ত গোডাউন। পুরো বাড়িটাকে ভূতের বাড়ি বললে ভুল হবে না। আর একটা কথা, পেছনে এই জঙ্গলটা অনেক বিস্তৃত, এর শেষ নেই আমার জানা মতে। এই গভীর জঙ্গলের মাঝে আমাকে পাওয়া গিয়েছিল, তাই এই বাড়িটা থেকে পুরুষ হয়ে ওঠে। আর্টিস্ট হিসেবে পরিচিত হই ন্যাশনালি প্লাস ইন্টারন্যাশনালি। মোট অঙ্কের টাকা ইনকাম করতে থাকি প্রতিটা আর্টে। ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, গাড়ি হয়, কিন্তু বাড়ি আর কেনার ইচ্ছে জাগেনি। ঘরের জন্য আসবাবপত্র বানাই, আর্ট করি, কিন্তু সাজে না ঘর, আলযত্নে ফেলে রাখি। আমার আর্ট রুমটাই সবচেয়ে সুন্দর করে সাজে। সব সরঞ্জামের জন্য আলাদা শেলফ কিনে তাকে তাকে রাখি। পড়ালেখা করি নামে মাত্র। যেটুকু জানা দরকার সেটুকু জানার পর পড়ালেখার প্রতি আর আগ্রহ আসে না। হিসাব বিজ্ঞানের র্যাওমেল, আর্থিক অবস্থার বিবরণী, ফিনান্সের আদর্শ বিচ্যুতি, এসব জেনে আমার কোনো লাভ আছে? আমি তো এসব কাজে লাগাবো না। দিন রাত আর্ট করি, এটা সেটা আঁকি, যা মনে আসে তাই আঁকি। কিন্তু ওই যে একাকিত্ব সাময়িক সময়ের জন্য আড়াল হলেও আমার পিছু ছাড়েনি। আছার মতো লেগেছিল। সম্মান, টাকা, ঐশ্বর্য সবই আছে আমার, কিন্তু ভালোবাসা ও একটা জিনিসের জন্য আমি ভেঙে পড়ি। আঁকতে আঁকতে একটা সময় হতাশ হয়ে পড়তাম। আমার দরকার ছিল ভালোবাসা, দরকার ছিল একটা জড়িয়ে ধরার অনুভূতির। কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষদের জড়িয়ে ধরতে হয় প্রথম দেখা, তবে সেই জড়িয়ে ধরাটা ছিল ফর্মাল। কেউ আমাকে মন থেকে জড়িয়ে ধরেনি। এগুলো ছিল সব ফর্মাল হাগ, যা খালি লোক দেখানো, যেখানে ভালোবাসাময় উষ্ণতা ছিল না। প্রতি মুহূর্তে ভালোবাসার অভাব বোধ করতাম প্রচণ্ড। আমি যখন অসুস্থ হতাম নিজে নিজে সেবা করতাম। জ্বরে গা কাঁপুনিতে উঠলে অসুস্থ শরীর নিয়ে নিজের কপালে নিজেই ভেজা কাপড় দিতাম। অসুস্থতা নিয়েও রান্না করতাম। জ্বরের ঘরে বেহুশ হয়ে মরে থাকলেও কেউ ছিল না আমাকে দেখার। আমি চাইতাম কেউ যেন থাকুক আমার সাথে, বাবা মা না, নিজের একান্ত একজন মানুষ থাকুক, যে আমি ঘরে ফেরার সাথে সাথে হাসি মুখে ওয়েলকাম জানাবে। আমার ক্লান্ত মুখ থেকে জিজ্ঞেস করবে, আজকে দিনটা কি বেশি খারাপ কেটেছে? খারাপ লাগার কারণ জানতে চাইবে। আমি যখন অসুস্থ থাকবো সে মানুষটা আমার পাশে বসে যত্ন করবে। এখানে যত্ন বলতে আমি কিন্তু রান্নাবান্নার কথা বলছি না। দরকার হলে জ্বর থাকা অবস্থাতে আমি রান্না করব, সব কাজ করব। শুধু সেই মানুষটা পাশে বসে ভালোবাসার সাথে মাথায় হাত বুলিয়ে দিক, কপালে ছোট্ট করে চুমু দিক, শক্ত করে জড়িয়ে ধরুক, আমার নাম ধরে আদর করে ডাকুক। আর কিছুই না। এই ভালোবাসার মানুষ আমি খুঁজে পাইনি। যেখানে সমস্ত মনুষ্য জাতির প্রতি ঘৃণা জন্মেছে, সেখানে কিভাবে আমি ভালোবাসার মানুষ খুঁজতে বেরোতাম? আমার একান্ত মানুষ নেই। এই কথাটা আমার তৈরি, অথচ আমার তৈরি কথাই আমাকে মুচড়ে দিতে লাগলো প্রতিনিয়ত। আবারও সুইসাইডের কথা চিন্তা মাথায় এলো। ব্লেড দিয়ে হাতে পোঁচ দিলাম। কিছু অনুভূত হলো না। ভাবলাম ব্লেড হয়তো আমার শরীরে অনুভূতি জাগাতে অক্ষম। তাই স্কাল্পচার বানানোর ধারালো ছুরি দিয়েও হাত কাটলাম। 2 হাতের পর অনেকগুলো পোঁচ দিলাম। অনুভূতি যেন কঠিন শিকলে আবদ্ধ ছিল। কোনো কিছুই ফিল হতো না। বুঝলাম না আমার ভেতরে কি কোনো অনুভূতি নেই। বিরক্ত হলাম নিজের প্রতি। মনে যাওয়ার সহজ উপায় খুঁজতে লাগলাম। তারপর আমার অগোছালো ভালোবাসাহীন উদ্দেশ্যহীন জীবনের একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এক রমণীকে। জীবনে প্রথমবারের মতো কোনো রূপসী কন্যা আমার স্বপ্নে এসেছিল। তার হাতে রোদরঞ্জন ফুল, লম্বা হালকা গোলাপি গাউন পরনে, ঘন পল্লব বিশিষ্ট চোখে আবেদন, ঠোঁটে দুষ্টু হাসি, পেছনে ব্যাকগ্রাউন্ড ট্রেমে। স্বপ্নটা স্বপ্নের চেয়েও সুন্দর ছিল। আমার মনে হয়েছিল এক টুকরো হ্যাভেন আমার স্বপ্নে উকি দিয়ে গেল।
ঘুম ভাঙার পর আমি অস্থির হয়ে যাই। আমার ভূতুরে ঘরের মাঝে মেয়েটাকে খুঁজতে থাকি। কি পাগল আমি, তাই না? আসলেই পাগল। মেয়েটাকে স্বপ্ন যেমন দেখেছিলাম ঠিক সেভাবেই তুলে ধরে ক্যানভাসে। আমার মনে হতো আমার স্বপ্ন দেখে মেয়েটির কোনো অস্তিত্ব ছিল না, কারণ এরকম কোনো মেয়েকে আমি বাস্তবে দেখিনি। আমার ব্রেন শার্প। তারপর 3 দিন আমি রমণীকে বিভিন্ন আঙ্গিকে স্বপ্ন দেখি। প্রত্যেকটা স্বপ্নকে আমি তুলের আঁচড়ে ক্যানভাসে থাকি। এক চমৎকার দেখতে এই মেয়েটা, যে আমি নিজের আঁকা ছবি থেকে নিজের চোখ সরাতে পারি না। মেয়েটাকে দেখার পর আমার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। পাগল হয়ে যায় মেয়েটাকে পাওয়ার জন্য। আমার মনে হতে থাকে এই মেয়েটি আমার ভালো থাকার ঔষধ। আমার একাকিত্ব ঘোচানোর জন্য এই মেয়েটাকেই লাগবে। আমার একান্ত মানুষ এই মেয়েটাই। কতবার চুমু খেয়েছে ক্যানভাসে হিসেব নেই। ছবি আঁকার সাথে সাথে চুমু দিতাম। রঙে ঠোঁট ভরে যেত। আমি কেয়ার করতাম না। মন না ভরা অবধি ছবিতে চুমু দিয়েই যেতাম। এতটাই পাগল হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু এই বৃহৎ পৃথিবীতে কোথায় খুঁজব আমার স্বপ্নের হৃদয় হরণীকে? যেদিন বুঝেছিলাম আমি আমার প্রাণপ্রিয়াকে খুঁজে পাবো না, সেদিনই এই অর্থহীন প্রাণটাকে নাশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি না এটা আসলে অলৌকিক কিনা, তবে সেদিনই আমার জীবনের মোড় ঘুরে গেল। কি মনে করে সেদিন ভার্সিটি যায় এবং আমার হৃদয় থমকে দিয়ে আমি আমার হৃদয় হরণের দেখা পাই। ভার্সিটি গেটের সামনে কতগুলো কেকের ব্যাগ হাতে, ঠোঁটে সেই দুষ্টু হাসে। আমার পা থমকে যায়, শরীর অসাড় হয়ে যায়। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি যে আমার ভালোবাসা আমার কাছে এসে ধরা দিয়েছে। তা আবার সেদিন যেদিন আমি দুনিয়াকে চিরতরে বিদায় জানানোর প্ল্যান করেছিলাম। নিজের ওপর রাগ হতে লাগলো। কেন এর আগে ভার্সিটি এলাম না? ও যে ক্লাসরুমে ঢুকলো, সে ক্লাসরুমের পেছনে দরজা দিয়ে ঢুকে একটা সিটে বসে পড়লাম। সারাক্ষণ ওর চঞ্চলতা মুগ্ধ চোখে দেখতে লাগলাম। ও যখন আমার কাছে আসলো, আমার বুকের মধ্যে চলা ত্রিম আওয়াজ বেড়ে যেতে লাগলো। মনে হলো এই বুঝে পুরো ক্লাস আমার হৃদয়ের শব্দ শুনে ফেললো। ও কাছে আসলো, আমার সামনে জার কেক সামনে রাখলো। আমি আঁকার ভান করে আঁকিবুকি করতে লাগলাম, কিন্তু আমার মন ছিল সামনে দাঁড়ানো আমার ভালোবাসার কাছে। ওর নিজ থেকে পরিচিত হতে চাইলাম, আমিও হতে চাইলাম। কিন্তু যখন দেখলাম ওর সাথে আরো একটা ছেলে আছে, তখন আমার প্রজাপতির উঠতে থাকা হৃদয়ে ক্রোধের আগুন জ্বলতে থাকলো। যে আগুনের সব প্রজাপতি পড়ে ছাই হতে লাগলো। আমি গম্ভীর মুখে নিজের নাম বললাম। ওর নাম জানলাম। আমার পছন্দ হয়নি। ওকে দেখা মাত্র আমার মনে যে নামটা এসেছিল তা ছিল বাটারফ্লাই, যে কিনা আমার মৃত হৃদয়ে হুট করে উড়ে এসে জীবিত করে তুলেছে। আমি পুরোটা ক্লাস ওকে দেখে যেতে লাগলাম। ছুটির শেষে ওকে ফলো করতাম। শুধু ভার্সিটি না, সব জায়গাতে ওকে ফলো করতে লাগলাম। যেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতাম, সেই আমি ওর জন্য ইনস্টা টুইটার ডাউনলোড করে ওকে ফলো করতে লাগলাম। ওর প্রতিটা ছবি সেভ করে রুমে টানিয়ে রাখলাম। ও কোথায় যায়, কি করে না করে সব স্টক করতে লাগলাম। আমি অবসেসড হয়ে গিয়েছিলাম ওর প্রতি। প্রত্যেকটা মুহূর্ত বাটারফ্লাইয়ের চিন্তায় বিভোর থাকতাম। নানা কূটকৌশল ওর বাবার সাথে সম্পর্ক ভালো করে ওকে নিজের কাছে রাখার চেষ্টা করে। বিয়ের চিন্তা এত দ্রুত ছিল না, কিন্তু ওকে ওর ফ্রেন্ডদের সাথে মেলামেশা সহ্য হলো না আমার। আমি চাই সব মানুষের থেকে ওকে আলাদা রাখতে, সবার থেকে ওরা দূরে সরাতে। ওর শেষ এবং একমাত্র মানুষটা আমিই হব, শুধুই আমি। তাই ছক্কস ওকে বিয়ে করে। তোর ফ্রেন্ডদের সাথে মেলামেশা কমল না। ওর সাথে ওর বন্ধু বান্ধবদের সখ্যতা দেখে আমার এত রাগ উঠল, পৃথিবীর ধ্বংস করার মতো রাগ। যদিও আমাকে কম গুরুত্ব দেয়, যদি আমাকে ছেড়ে চলে যায়, যদি আবার একাকিত্বের মাঝে ফেলে দেয়, আমি ওকে ওদের থেকে আলাদা করার সব ধরনের চেষ্টা করি। আমার বাটারফ্লাইয়ের গলায় সুতো বেঁধে নিজের করার জন্য যা করার লাগে সব করব, সব। আমার বাটারফ্লাই শুধুই আমার বাটারফ্লাইয়ের উড়াল ক্ষমতা থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট ফুলের কাছে। রোদরঞ্জন ফুল, বিষাক্ত মধুচার। আমি হব আমার বাটারফ্লাইয়ের রোদরঞ্জন, যে বিষাক্ত মধুর একমাত্র ভাগিদার সেই কোমল টানের প্রজাপতি, যা পান করে অন্যান্য ফুলের কাছে যাওয়ার শক্তি হারিয়ে ফেলবে সে। দুর্বল ও নত হয়ে পড়ে থাকবে সেফিল নামক বিষাক্ত রোদরঞ্জনের কাছে।